সবাইকে স্বাগত জানাচ্ছি কেলেমন বিয়ন্ড রিয়েলিটি। দর্শক, আমরা বিরতির আগেই বলছিলাম যে আজকে আমরা কথা বলবো ভারত বাংলাদেশের উত্তাপ নিয়ে, এবং এই উত্তাপ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস এবং সদস্য তাজর আওয়াল। দুজনকে আসলে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, চাইলেও আপনারাও আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। শুরুতে আসলে দুজনকে আসলে জিজ্ঞেস করতে চাই, কারণ এইরকম ম্যাচের আগে সব থেকে যে বড় দায়িত্বটা আমার মনে হয় আপনাদের উপরে, আপনাদের এই কমিটির উপর, সেটা আসলে কতটুকু প্রস্তুত? আমরা প্রস্তুত, বাট আমার চেয়ে বেশি আমার সদস্য তাজওয়ার আওয়াল, উনি টোটালি টেক কেয়ার সিকিউরিটি সিস্টেম যা আছে টোটাল উনি এটা মনিটরিং করতেছে বেশি, আমিও করতেছি। আমরা এখন প্রস্তুত এই হাই ভোল্টেজ ম্যাচের জন্য। তাজওয়ারের কাছে যদি যাই, যে আগের ম্যাচটা আমরা দেখেছি সিঙ্গাপুর ম্যাচ, এবং সবগুলো ম্যাচই মোটামুটি কিছু কিছু জায়গায় হয়তো বা আমাদের একটু ভুল ত্রুটি ছিল, যেটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। তো সেই জায়গা থেকে এই ম্যাচ বা ভারতের সাথে এমনিতেই অনেক হাইপ, তো সেই জায়গায় আপনারা আসলে নতুন কিছু আনছেন কিনা এই ম্যাচের আগে? ধন্যবাদ কোয়েশ্চেনের জন্য, থ্যাংক ইউ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। যেটা গাউস সাহেব বললো, আমরা গাউস সাহেব যে কোয়েশ্চেনটা করলেন, আমরা কি প্রস্তুত নাকি, আমরা কিন্তু এখন এটা নিয়ে হবে চতুর্থ খেলা আমাদের। আমরা যদি ভুটান খেলা দিয়ে শুরু করি, ভুটান প্লাস সিঙ্গাপুর প্লাস হংকং, এখন নেপালে খেলা শেষ করে একটি ফিফথ খেলা হবে আমাদের। আমরা প্রস্তুত কেমনে, আমরা কিন্তু অনেক শিখেছি আমাদের অতিথি খেলার থেকে, কিন্তু আমরা অনেক লার্নিং নিয়েছি যে আমাদের যে ভুল ত্রুটিগুলি ছিল। একটা খেলা চালাতে অনেকগুলি কমিটি একসাথে কাজ করতে হয়, অনেকগুলি স্টেক হোল্ডার একসাথে কাজ করতে হয়। এই স্টেক হোল্ডার থেকে আমাদের যৌথভাবে কাজ করা, নিয়ে আসা, শেখানো এবং ওনাদের থেকে অভিজ্ঞতা নেওয়া, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। বাট আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা খেলা যতগুলি খেলা চালাচ্ছি, each one is getting better. আমাদের সাথে যে ভুল ত্রুটিগুলি ছিল পানি নিয়ে বা খাওয়া নিয়ে বা এন্ট্রি এক্সিট নিয়ে, আমি মনে করি আমাদের অলমোস্ট 90% ইস্যুজ রিজলভড। আমরা লাস্ট নেপাল খেলাতে একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করেছিলাম কীভাবে এন্ট্রি এক্সিট হবে। ওখানে আমরা অবজার্ভ করে দেখেছি যে না, আমাদের প্রিভিয়াস স্ট্র্যাটেজিটা ঠিক ছিল, একটু এন্ট্রি সিস্টেমটা একটু স্ট্রেংথেন করতে হবে দর্শকদের জন্য। মাঠের যে সিচুয়েশনটা ছিল, যে গ্যালারিতে যে সিচুয়েশন ছিল, খাবার প্লাস পানি প্লাস ওয়াশরুম ফেসিলিটি, আমরা মনে করেছি একটু ইমপ্রুভ করতে হবে। আমাদের স্টেক হোল্ডারের সাথে এটা অলরেডি কথা হয়েছে, আগামী খেলাতে আরও ইমপ্রুভ করবো আমরা। এবং আমরা গেল ম্যাচও দেখেছিলাম আসলে আমাদের যে আউটার যে গেট, 4টা গেট, সেই জায়গায় আসলে একটা গেট হয়তো বা ফুটবলারদের গাড়ির জন্য ইউজ হয়, বাকি 3টাতে হচ্ছে আমরা দর্শক ঢুকতে পারে। তো সেই জায়গায় কিন্তু শেষের সময় একটা অনেক বড় একটা যদি গ্যাদারিং তৈরি হয়, এবং অনেকেই হয়তো মাঠেও ঢুকতে পারে না শেষ মুহূর্তে। তো এইবার কি ওই জায়গা থেকে একটু সরে আসবেন কিনা আপনারা? আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশের যে স্টেডিয়ামটা বিল্ড করা হয়েছিল, অনেক আগে বিল্ড করা হয়েছিল। আমাদের এই দিনের কথা চিন্তা করে কিন্তু তখন বিল্ড করা হয় নাই। আমাদের যে দর্শকের চাপ, এখন আমাদের যে দেশের যে আমাদের যেহেতু নেশনের ক্যাপিটালের যে একটা চাপ থাকে, জেনারেল পপুলেশন যখন মুভ করে অফিসের পরে বা অফিসের আগে, ওই প্ল্যানিংটা যেহেতু ছিল না আগে, তো ওই 4টা গেট দিয়ে আমাদের কাজটা করতে হয়। 4টা গেটের ভিতরে একটা তো গাড়ির জন্য আপনি যারা বললেন রাখতে হয়। এখন প্রত্যেকটা ইন্টারন্যাশনাল খেলার জন্য একটা সিকিউরিটি ম্যানেজমেন্টের জন্য একটা গেট তো আমাদের রাখতে হবে, যদি এমার্জেন্সিভাবে টিমকে বের করতে হবে আর টিমকে ঢুকানোর দরকার হয়। সো আমাদের ওই 3টা গেট নিয়ে কাজ করতে হয়। 3টা গেটকে আবার আমরা চেষ্টা করি কীভাবে নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে, কীভাবে আরও ইমপ্রুভ করা যায়। ফার্স্ট খেলা থেকে সেকেন্ড খেলা একটা ইমপ্রুভমেন্ট ছিল, সেকেন্ডে থেকে থার্ডে একটা ইমপ্রুভমেন্ট ছিল। আমি বিশ্বাস করি ফিফথ খেলাতে আরও ভালো ইমপ্রুভমেন্ট হবে, আমাদের আরও স্ট্রেংথেনিং হবে, গেটটা ইমপ্রুভমেন্ট হবে। আমি বিশ্বাস করি ইমপ্রুভমেন্ট হবে, ফুল প্রুফও হবে, যেন দর্শকরা আরও ইজিভাবে খেলাতে আসতে পারে, প্রবেশ করতে পারে। আমাদের কাছে রিকোয়েস্ট হলো দর্শকদের কাছে যে আমরা কিন্তু 7টার সময় সিকিউরিটির কারণে গেট বন্ধ করে দিব। যেহেতু আমরা 3টার সময় গেট খুলছি, আমরা চাচ্ছি যে দর্শকরা 3টার সময় যেন চলে এসে লাইন ধরে যায়, ধরে আস্তে আস্তে প্রবেশ করে মাঠে, যেন ওই 3 থেকে 4 ঘন্টা যেটা হাতে থাকে, যেন আমরা স্মুথলি দর্শকদেরকে ওনাদের সিটে পৌঁছে দিতে পারি। এবং এই যে এত আয়োজন, আমি একটু গাউস ভাইয়ের কাছে যেতে চাই যে এত আয়োজন, এত হাইপ ফুটবল নেই, কিন্তু মাঠের যেই পারফরমেন্স, সেই জায়গা কিন্তু আসলে অনুপ্রেরণা যোগায় এই সমস্ত কাজ করতে। আমি তাজওয়ার ভাইকেও বলবো যে সেই জায়গায় কি একটু হলো খারাপ লাগে কিনা যখন বাংলাদেশ ড্র করে বা বাংলাদেশ ম্যাচ হেরে যায়? না, পারফরমেন্স আমি বলবো না খারাপ, পারফরমেন্স ভালো আছে। আমরা ব্যাড লাক, আমাদের সবসময় এই ব্যাড লাকটা লাস্ট মিনিটে, কেন যেন লাস্ট মিনিটে এসে আমরা এই লাস্ট 2-3টা ম্যাচ ইভেন সিঙ্গাপুরেও আমরা ব্যাড লাকের জন্য হেরে যাচ্ছি। লাস্ট আমরা যেটা হংকংয়ের হোস্ট যেই ম্যাচটা হয়েছে, সেটা তো খুব ভালো ম্যাচ খেলছে। আর আমি নেপালের সাথে যেই ম্যাচটা, সেটা হলো ফ্রেন্ডলি ম্যাচ,
ওইভাবে এফোর্টও আমার মনে হয় প্লেয়াররা একটু সেফ খেলাটাই খেলছে। আমি বিশ্বাস করি নেক্সট ইন্ডিয়ার সাথে আমাদের টিম ভালো খেলবে এবং উইন করবে। তাজর ভাই কি এগ্রি করেন কিনা? আমি এগ্রি করি ইন দ্য সেন্স যে আমাদের কিন্তু আমরা যদি অতীতে খেলা দেখে থাকি, আমাদের কিন্তু টিমের একটা স্ট্রাকচার চলে এসেছে, আমাদের কিন্তু টিমের একটা স্পিরিট চলে এসেছে, যেটা আমাদের প্রেসিডেন্ট কিন্তু একটা স্পিচে বলেছিল যে অতীতে কিন্তু আমরা চ্যালেঞ্জ দিতে পারতাম না, আমরা কিন্তু ডিমোরালাইজ হয়ে যেতাম যখন আমরা গোল খেতাম বা আমরা যদি পিছিয়ে পড়ে যেতাম। আমরা যদি হংকং খেলা দেখি, আমরা কিন্তু ড্রটা নিয়ে এসেছিলাম, শেষ মুহূর্তে একটা আনলাকি গোল খেয়ে গেছি। আমরা যদি নেপাল খেলাও দেখি, আমরা কিন্তু ফাইটিং ফোর্স ছিলাম। ফার্স্ট হাফে মেবি একটু আমাদের ফরমেশনে একটু ভুল ছিল, বা মানে ভুলও না আমি বলবো, আমাদের একটা ট্রায়াল ছিল ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে কিন্তু ভালোই খেলা হয়েছে। আমাদের হামজা যেভাবে লিডারশিপ নিয়ে গোলগুলি দিয়েছে, মিডফিল্ড কন্ট্রোল করেছে, এটা কিন্তু আমরা অতীতে খেলাতে দেখি না। আমরা কিন্তু অতীতে কিন্তু অনেক গোল খেয়েছি, আমরা কিন্তু ফাইটিং ফোর্স হিসেবে ছিলাম না। এখন কিন্তু আমাদের সাথে যারাই খেলে ওরা বিশ্বাস করে বাংলাদেশ একটা ফাইটিং ফোর্স, সো ওরাও ওভাবে মেন্টাল প্রস্তুতি নিয়ে আসে। আমি বিশেষ করে আমাদের যে প্ল্যান আছে, আমাদের যে ভিশন আছে, ফুটবল সামনে যাচ্ছে, আগামীতে আরও উঠবে, আরও ভালো করবে। সো সময়ের অপেক্ষায় আমরা যদি একটা খেলা জিততে পারি, আমরা যদি একটা খেলাতে ভালো প্রফিট পয়েন্টস নিয়ে আসতে পারি, এখানে কিন্তু দেখবেন অটোমেটিকলি মোরাল একটা বুস্ট হবে। ওটাই কিন্তু যে আমরা লাস্ট মুভমেন্টে যে গোলটা মোস্ট প্রবলি কনসিড করি মেন্টাল প্রেশারে বা খেলার প্রেশারে বা ব্যাড লাকের জন্য, আমি বিশেষ করে ওইটা ওভারকাম করে বাংলাদেশের জয় সামনে। এবং একই সাথে যদি বলি যে হামজা সমিত আসার পর আপনাদের অবশ্যই মানে যে ফুটবলে যে নবজাগরণ, যে উত্তাপ, সেটা অবশ্যই অনেকাংশেই বেড়েছে। এবং সেই জায়গাটায় আপনাদের দায়িত্বে কিন্তু টিকিট একটা বড় একটা দায়িত্ব, আপনাদের টিকিট ডিস্ট্রিবিউশন একটু বেগ পেতে হয় কিনা? আনফর্চুনেটলি পেতে হয়। এখন সবার একটা চাহিদা আছে, সবার একটা ডিমান্ড আছে। আমাদের জেনারেল পপুলেশন একটা ডিমান্ড আছে, আমাদের সরকারের থেকে ডিমান্ড থাকে, আমাদের স্পোর্টস অর্গানাইজারদের থেকে একটা ডিমান্ড থাকে। এখন আমরা সবাই একই প্ল্যাটফর্মে একই কাজ করছি, আমরা স্পোর্টস নিয়ে কাজ করছি। কারণ সব স্টেক হোল্ডার একটা দাবি থাকে, সব স্টেক হোল্ডারকে খুশি করতে হয়। আমরা বিশ্বাস করি আমরা যেভাবে ফ্রিলি টিকিটগুলি এখন ছাড়ি অনলাইন, বাংলাদেশের কোনো প্রান্ত বাকি নাই যেখান থেকে টিকিট কিনা যায়। আগে একটা দর্শকের কিন্তু যদি পঞ্চগড় থেকে আসতে হতো, আগের দিন রাত্রে এসে পরের দিন টিকিট ফিজিক্যালি কিনতে হতো। এখন কিন্তু ওই দর্শকটা পঞ্চগড়ে বসে কিন্তু ইন্টারনেট দিয়ে টিকিট কিনতে পারছে। তাদের আমাদের সাথে দর্শক আছেন, তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাই পুরান ঢাকা থেকে বলছি ভাই। জি বলুন। আমার নাম টিপু, আমি আবাহনীর সমর্থক। দুজনের কাছে প্রশ্ন করি, দাউদ ভাই তো আমার ভাই, আরেকজনের সাথে আমার পরিচয় নাই, উনি অনেক দূরের মানুষ, তারপরে একটু কথা বলি। জি বলুন। আচ্ছা, প্রশ্ন হলো ভাই, টিকিট বেচা কেনার কথাটাই বলি। এই খেলা মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং আর্থিক স্বাচ্ছ মধ্যবিত্ত সবাই খেলাটা দেখে, তাই না? এই যে অ্যাপসের মাধ্যমে টিকিট বেচা কেনা হচ্ছে, আমরা কি একটু পারি না যে খেলার দিন বা খেলার আগের দিন একটু যদি স্টেডিয়ামের কাছে কোনো বক্স তৈরি করে টিকিটটা সরাসরি বেচা কেনা করা যেত, তাহলে একটু সহজ হতো। আর আমাদের আরেকটা প্রশ্ন, আমরা সবসময় খেলা দেখি, ঘরোয়া দিকের খেলা, বিশেষ করে আমি, আমাদের একটা টিকিটের জন্য অনেক মানে খুব মানে কি বলবো হ্যাসেল করতে হয়, আমাদের একটা টিকিট আমরা পাই না। থ্যাংক ইউ। জি, বুঝতে পেরেছি। উত্তরটা কে দেবেন? না, টিপু আমার খুব কাছের মানুষ, ও যে কোশ্চেনটা করছে, আমরা তো অনলাইনে টিকিট ছাড়তেছি, আমরা কারো দিকে দেখতে পারি না, কে আমার ভাই, কে আমার বাবা বা কে আমার ছেলে, আমরা ওইটা দেখতে পারি না। আমরা অনলাইনে টিকিট ছাড়তেছি, যে পাচ্ছে সেই নিয়ে যাচ্ছে, আর যে পাচ্ছে না তার তো মন খারাপ হবেই। তো সেই জায়গায় আসলে তাজর ভাই একটু বিকল্প চিন্তা করা যায় কিনা, যে যদি কিছু সংখ্যক টিকিট বা ম্যাচের আগের দিন এভাবে বিক্রি করার কোনো পরিকল্পনা কখনো করেছেন কিনা, আপনারা চিন্তা ভাবনা করেছেন? আমরা পরিকল্পনা করেছিলাম। আমাদের ফার্স্ট যখন আমরা টিকিট ছাড়ি তখন কিন্তু আইডিয়া ছিল আমরা কিছু বুথ করব বিভিন্ন স্পটে ঢাকায়, যেমন বসুন্ধরা সিটির একটা আইডিয়া ছিল, প্লাস উত্তরের দিকে একটা ছিল, মিরপুরের দিকে একটা ছিল। আমরা যেটা দেখেছি যে ডিম্যান্ডটা আমাদের টিকিটের জন্য, ওটা অনলাইনে যেটা ছাড়ি ওটাই সাথে সাথে ডিম্যান্ডে পুল করে টিকিটগুলি বিক্রি হয়ে যাচ্ছে। আমরা যখন প্ল্যান করেছিলাম যে আমরা যদি সীমিত টিকিট ছাড়ি বুথে, তখন আমাদের যে প্রেশারটা হবে বুথটা হ্যান্ডেল করতে পারবে না। তখন কিন্তু আপনারা 200 টিকিট ছাড়ি, 300 বা 1000 টিকিট ছাড়ি, যেটাই ছাড়ি বুথে, যখন প্রেশার বেশি হয়ে যাবে তখন একটা আন্দোলন শুরু হয়ে যাবে। ওই রিস্কটা আমরা কেউ নিতে পারবো না। আর যেহেতু টিকিটের
একটা সিস্টেম আমরা ক্রিয়েট করেছি যে ফেয়ারলি সবাই কিনতে পারবে বাংলাদেশে। বাংলাদেশে একটা ডিজিটাল যুগে চলে এসেছে, সবার কাছে একটা বেশিরভাগ সমাজের কাছে স্মার্টফোন আছে বা ডিজিটালি অ্যাক্টিভ বা কানেক্টেড ইন সাম ওয়ে শেপ অর ফর্ম। আমরা বিশ্বাস করি এটা একটা ফেয়ার ওয়ে সবার একটা টিকিট কেনার। আর এভাবে যদি আমরা থাকি, আমরা যেটা বলেছি যে পঞ্চগড় থেকে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া যেটা বলি, সবাই একটা অপরচুনিটি থাকে টিকিট কিনা। এবং আমাদের প্রবাসী যে ভাই ও বোনেরা আছে বিভিন্ন রাষ্ট্রে যারা কাজ করছে, মেবি ওরা ছুটিতে আসবে, যেরকম আমরা সিঙ্গাপুরের সময় দেখেছিলাম যে ঈদের সময় খেলাটা ছিল। অনেক প্রবাসী কিন্তু মিডল ইস্ট বা ইউরোপ বা ইস্ট এশিয়ান কান্ট্রি থেকে ছুটিতে এসেছিল, ওনারাও কিন্তু টিকিট কিনতে পেরেছিল বা ওনাদের পরিবারের জন্য টিকিট কিনতে পেরেছিল। সো এটাও কিন্তু একটা হিউজ অ্যাচিভমেন্ট আমি বিশ্বাস করি যে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্মে। আমার মনে হয় এই ক্ষেত্রে এখন হয়তোবা মানে স্টেডিয়াম আসলে বড় করা ছাড়া কোনো উপায় নেই, মানে আসন সংখ্যা বাড়াতে হবে। এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে ফুটবল স্টেডিয়ামের জন্য বাহুবে কোনো পরিকল্পনা করছে কিনা? না, এটা আমার প্রেসিডেন্ট কিন্তু অলরেডি যোগাযোগ করতেছে আমাদের স্পোর্টস ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে বড় স্টেডিয়াম করা যায় কিনা। উনি উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ব্যাপী বা ঢাকা কেন্দ্রিক কোনো স্টেডিয়াম আরও বড় আকারে করা যায় কিনা, তাহলে আমাদের দর্শকরাও স্বাচ্ছন্দ্য বোধ করবে খেলা দেখে। আর আমরা এবং আপনাদের কাজটাও একটু মনে হয় সহজ হবে, আমাদের কাজটাও সহজ হবে। ডেফিনেটলি আমি বিশ্বাস করি আমাদের প্রেসিডেন্ট, আমাদের ইসি কমিটি কিন্তু ওনার কথা বলেছে এটা নিয়ে। গাউস ভাই মেবি পুরোটা বলে নাই, আমি বলতে চাই যে ওনারা কিন্তু এটা নিয়ে গবেষণা করেছে। ওনারা কিন্তু বলেছে ওনারা 5টা ডিস্ট্রিক্টে মিনিমাম বড় নতুন বড় স্টেডিয়াম বানাতে চায়। কক্সবাজার হলো একটা, যেখানে কথা চলছে। ঢাকার ভিতরে আমাদের একটা অ্যাকচুয়াল ফুটবল স্টেডিয়াম লাগবে। আমরা যে স্টেডিয়ামে এখন খেলি এটা কিন্তু একটা মাল্টিপারপাস স্টেডিয়াম, ট্র্যাক প্লাস ফুটবল প্লাস আমাদের বিভিন্ন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাথে শেয়ার করতে হয়। এটা একটা ভালো জিনিস। আমরা কিন্তু যৌথভাবে কাজটা করে দেখে স্টেডিয়ামের একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে। মানে সেই ক্ষেত্রে অন্যরা কিন্তু মাঝে মাঝে মনক্ষুণ্ণ হয় আসলে, যে তারাও হয়তো বা চায় যেটার জন্য ফুটবলের জন্য হয়তো বা পায় না। আমাদের সবার ফ্যাসিলিটিও একটা, সো এটার জন্য কিন্তু আমাদের ডিসেমিনেট করতে হবে জিনিসটা। এখন ফুটবলের জন্য একটা স্টেডিয়াম থাকতে হবে। ফুটবলে যেটা আমরা অতীতে বলেছি, ফুটবল গ্রাউন্ড কিন্তু লো থাকে, স্টেডিয়াম কিন্তু একটু উপরে থাকে, যেন সব দর্শক যদি নিচের সিটও থাকে নিচের সিট থেকে ফুটবল ম্যাচটা এনজয় করতে পারে স্মুথলি। আমি বিশ্বাস করি আমাদের যে ক্যাপাসিটি এখন মাত্র 22,200, ইনক্লুডিং অল কর্পোরেট বক্স বলেন, গ্যালারি বলেন, একটা স্টেডিয়াম বাংলাদেশের চাহিদায় মিনিমাম 60,000 to 70,000 দর্শকের স্টেডিয়াম হতে হবে। এটার জন্য আমাদের একটা স্টেডিয়াম বানাতে হবে, আমাদের একটা সরকারি সাপোর্ট লাগবে। সরকারের সাথে যদি যৌথভাবে বাফুফ কাজ করতে পারে, আমি বিশ্বাস করি আগামীতে দর্শকদের জন্য একটা ভালো উপহার হবে, একটা ভালো একটা স্টেডিয়াম। সেখানে আগামীতে আন্তর্জাতিক যে খেলাগুলি হবে, আরও খেলা হবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি এখন যেহেতু ফুটবলের গণজোয়ার উঠেই গেছে, আমরা বিশ্বাস করি আগামীতে আরও খেলা হবে। ওই খেলার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের ইমিডিয়েটলি একটা স্টেডিয়াম করা উচিত, যেটা নিয়ে ইসি কমিটি অলরেডি, আমি যতটুকু জানি ওনারা অলরেডি গবেষণা করছে, কথা চলমান আছে। যদি ইনশাল্লাহ জায়গা পেয়ে যায়, তাহলে মেবি ফরেন পার্টনারের সাথে কাজ করে আমরা মেবি একটা স্টেডিয়াম উপহার দিতে পারবো আমাদের দর্শকদেরকে। এবং সেই ক্ষেত্রে তো আসলে যদি বলি যে দলের পারফরমেন্সটা আসলে গুরুত্বপূর্ণ, যে ফুটবলের যে গণজোগাড় সেটা কতদিন থাকবে যদি দলের পারফরমেন্স না থাকে? আমরা বিশ্বাস করি দলের পারফরমেন্স থাকবে, লং টাইম থাকবে। প্লেয়ার আসছে, হামজা আসছে, সমিত আসছে, ফাহমিদুল আসছে, সবাই আসতেছে, জায়ান আসছে, আরও আসবে। আমাদের টিম, বাংলাদেশ টিম আরও সুন্দর, আরও ভালো হবে, আরও ভালো ফুটবল খেলা দর্শকদের উপহার দেবে। আমরা আরও আলোচনা করবো আমাদের একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ইলেভেন বিয়ন্ড দ্য লাইনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ইলেভেন বিয়ন্ড দ্য লাইনে। আমি আপনাদের সাথে আছি সাফায়েত মিদুল, আর আমার সাথে আছেন দুজন, গোলাম গাউস এবং তাজর আওয়াল। তাদের পরিচয় আমি আগেই দিয়েছিলাম, বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান এবং সদস্য। দুজনকে নিয়ে একটু আলোচনা করছিলাম, আসলে সিকিউরিটি নিয়ে আমরা আলোচনা করছিলাম বিরতির মাঝে। তো সেই জায়গায় আসলে আমি তাজর ভাইয়ের কাছে জানতে চাই যে সিকিউরিটির বিষয়টা কী হবে, কারণ এই সময় আমরা যদি বলি যে রাজনৈতিক যে উত্তেজনা সেটাও একটা কাজ করে, সব কিছু নিয়ে আপনারা আসলে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন? আমরা যেটা অতীতে খেলাতে করেছি, এই খেলা তো একই জিনিস। এটা একটা আন্তর্জাতিক খেলা, এখানে আমাদের টিমের জন্য ফুল প্রুফ সিকিউরিটি দিতে হবে। আমরা জানি একটু ভলাটিলিটি আছে, গত সপ্তাহ থেকে দেখেছি যে বিভিন্ন আন্দোলন হচ্ছে। এটা এগেন্সে কিন্তু আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে স্ট্রিক্ট নির্দেশনা দিয়েছে, আমাদের গাইডলাইনও দিয়েছে। এটার এগেন্সে কিন্তু আমরা অলরেডি আমাদের যে স্টেক হোল্ডার্স আছে, পুলিশ, র্যাব, আর্মি, যৌথ বাহিনী যারা আছে, আর সবার সাথে আমরা কথা বলেছি। আমরা কিন্তু অলরেডি টিমের জন্য, দোনো টিম, বাংলাদেশ এবং ইন্ডিয়া টিমের জন্য কিন্তু সিকিউরিটি ইমপ্রুভ করেছি। আগামীতে আরও ইমপ্রুভ করবো, আজকের থেকে আরও স্ট্রেংথেনিং মেসেজে যাব। আমরা বিশেষ করে স্টেডিয়ামেও আমরা যে লাস্ট খেলা দেখেছি, আমাদের কিন্তু সিকিউরিটি কিন্তু অ্যাডোকুয়েট ছিল। অ্যাডোকুয়েট থাকাতেও কিন্তু আমরা প্ল্যান করেছি আরও ইনক্রিজ করবো। আমরা কিন্তু অলরেডি
হোম মিনিস্ট্রিকে এবং আর্ম ফোর্স ডিভিশনকে লিখেছি যে আমরা সেনা মোতায়েন চাই। ওনারা ওটা গ্রহণ করে নিয়েছে। ওনারা দেখবেন ফুল প্রুফ একটা সিকিউরিটি দিবে, নট অনলি ডুরিং ট্রানজিট বাট আমাদের স্টেডিয়ামের দিনেও, খেলার দিনেও স্টেডিয়াম ফুল প্রুফ সিকিউরিটি ব্ল্যাঙ্কেটে থাকবে সেদিন। এবং গোলাম গাউস ভাই, আমরা যদি একটু পারফরমেন্সের কথা বলি, সেই জায়গায় বারবার কিন্তু কাবরেরার নামটা চলে আসে, যে কোচ পরিবর্তন, এবং এটা নিয়ে অনেক আন্দোলনও হচ্ছে। তো সব কিছু নিয়ে আসলে কাবরেরার যে ভবিষ্যৎ, সেটাকে আমরা কি দেখতে পারি এই ভারত ম্যাচ পর্যন্ত? লাস্ট ভারত ম্যাচ তো আর 2 দিন পরেই ভারতের সাথে ম্যাচ। এই ম্যাচে আমার মনে হয় কোনো সেম প্ল্যানই থাকছে, কোচ থাকছে। যদি কোনো ডিসিশন আসে সেটা হলো ভারত ম্যাচের পরে বা এই এশিয়ার বাছাই কাপের পরে হয়তো ডিসিশন আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে, ওই কমিটি এই তখন আমরা দীর্ঘ সময় পাবো, প্রায় 4 মাস সময় পাবো, যদি নতুন কোচ আসেও। ওই সময়ের মধ্যে আমার মনে হয় ডিসিশনগুলো নিতে পারে, এই নিয়ে কাজ করতেছে। এবং তাজর ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে কোচের বিষয় কি আপনাদেরও আসলে কোনোভাবে প্রভাবিত করে কিনা, যে নিজের থেকে যদি আপনি একজন সাপোর্টার হিসেবে দেখেন, যে কোনো মনে হয় কিনা যে আসলে যে আমাদের কোচ পরিবর্তন দরকার? যদি আমি একটা ইন্ডিভিজুয়াল দর্শক থাকতাম মেবি আমি উত্তরটা রেফারেন্স দিতাম, বাট যেহেতু আমি একটা পজিশনে বসা, আমি বিশেষ করে আমাদের যোগ্য লিডারশিপ আছে, আমাদের যে ন্যাশনাল টিমস কমিটি, আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, আমাদের ইসি, আমার মনে হয় আমাদের অনেক তারকা প্লেয়ার ছিল যারা কমিটিতে বসা, ওনারা সব বিবেচনা করবে, ওনারা সব দেখবে, ওনারা অ্যানালাইজ করবে অতীতে খেলাতে কী হয়েছে, ওনারা একটা সিদ্ধান্ত নিবে, আর আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নিবে আমাদের নেক্সট খেলার পরে। এবং একই সাথে হামজা, সমিত সোম, ফাহমিদুলদের কথা বলছিলেন আপনি, যে তারা আসাতে এই ফুটবলের যে গণজ্বর, কিন্তু আমাদের দেশীয় যে ফুটবলার বা তাদের আসলে উত্থানটা কিভাবে হচ্ছে, বা দেখছেন কিনা যে তাদের উত্থানটা কতটুকু? আমি দেখি সারা বাংলাদেশ ব্যাপী তো জাতীয় চ্যাম্পিয়নশিপ হচ্ছে, প্রতিটা জেলায় জেলায় কিন্তু প্রতিটা একটা খেলায় কিন্তু মানুষের জোয়ার আসতেছে, মাঠে দর্শক হচ্ছে, মাঠে খেলোয়াড় হচ্ছে, সকাল বিকেল প্র্যাকটিসেও খেলোয়াড় হচ্ছে। আমার এই জোয়ারটাই দেখতে ভালো লাগতেছে সারা বাংলাদেশ ব্যাপী, নট অনলি ঢাকাতে, সারা বাংলাদেশ ব্যাপী ফুটবল চলছে। গতকালকে প্রিমিয়ার ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ শুরু হয়ে গেছে, ফুটবল হচ্ছে। লোকাল প্লেয়ার বা দেশের যে কাজ, তৃণমূলের কাজগুলো কিন্তু খুব ভালো হচ্ছে। আমার মনে হয় লোকাল প্লেয়ার, সেই জায়গায় আমাদের কতটুকু মানসম্পন্ন ফুটবলার পাবো আসলে মনে হচ্ছে? আমাদের টিম এখন খুব ভালো খেলতেছে। হামজা, সুমিত, ওদের দেখি তো ভালো কোয়ালিটি। আমি একটা ভালো প্লেয়ারের সাথে খেলতে খেলতে কিন্তু ভালো, আমাদের লোকাল প্লেয়ার ওদের সাথে খেলতে খেলতে কিন্তু ওদের কোয়ালিটিটাও বিল্ড আপ করবে, আমার এটা ধারণা। ওকে, একবারে শেষ সময় আমরা ভারত ম্যাচ নিয়ে জানতে চাইবো। আসলে ভারত বাংলাদেশ হাই ভোল্টেজ ম্যাচ, রেজাল্টটা কি মনে হচ্ছে? আমরা জিতবো, ব্যবধান? আমরা 2 গোলে জিতবো। 2 ব্যবধান। তাজর ভাই কি মনে হয়? আমিও ইনশাল্লাহ আশা করি আমরা মিনিমাম 2 গোলে জয়লাভ করব। আর আমি একটা শেষ করার আগে বলতে চাই, যেটা গাউস ভাইকে আমি সাপ্লিমেন্ট করতে চাই, আমরা কিন্তু অনেক খেলা দেখছি বাংলাদেশের মাটিতে এখন, যদিও মেবি হাইলাইট হচ্ছে না নিউজে বা টিভিতে। অনেকগুলি কিন্তু ডিস্ট্রিক্টে খেলা হচ্ছে, অনেক তরুণ খেলোয়াড় কিন্তু আসছে খেলতে মাঠে, আগ্রহ নিয়ে আসছে। আমি বিশ্বাস করি যে আমাদের যে এক্সপার্ট প্লেয়ার যারা আছে ওনাদেরকে অ্যাজ আ রোল মডেল ধরে কিন্তু এই খেলোয়াড়গুলি সামনে আসছে। ওনারা যদি ওনাদের রোল মডেলকে ফলো করতে পারে, ওনাদের ফিটনেস, ওনাদের ডায়েট, ওনাদের মেন্টাল মাইন্ডসেট, এটা নিয়ে যদি ফলো করতে পারে, আমি মনে করি বাংলাদেশের মাটিতে আরও ভালো ভালো প্লেয়ার বের হবে আগামীতে। ওনাদেরকে যদি গ্রুম করতে পারি, আমাদের এক্সপার্ট প্লেয়ারদের সাথে যদি ওনারা খেলতে পারে, একটা চমৎকার টিম আগামীতে আসবে। অসংখ্য ধন্যবাদ দুইজনকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আসলে প্রত্যাশা করছি একটা জয় দিয়ে বাংলাদেশ এই বছরটা শেষ করবে। শেষ করছি কেমন বিয়ন্ড দ্য গ্যালারি।